দর্শক যেমনটা দেখছিলাম অনেক নাটকীয়তার পর অবশেষে জাতীয় দলের হেড কোচ পেয়ে গেছে বাংলাদেশ। ডুলিকে নিয়ে অনেক কথা হচ্ছে, সে আসলে কোন ধরনের কোচ, তাকে নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশা করতে পারে, এসব কিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। শায়েক, শুভ সকাল। শুভ সকাল। আগে আমাকে একটু বলেন, থমাস ডুলি নাকি টমাস ডুলি, মানে নাম কোনটা ঠিক আসলে? আসলে বলবো যে থমাস ডুলি। ওকে, যেহেতু জার্মান আমরা সেজন্য বলতে পারি। আর একটা ব্যাপার, আমরা যেটা দেখলাম তাকে আনভেলিং এর সময় তিনি বলেছেন তিনি ফেসবুকটা খুব চালান, তাহলে তো আপনার জন্য খুব বিপদ। আপনি তো ফেসবুকে খুব লেখালেখি করেন কোচদের নিয়ে। হ্যাঁ, লেখালেখি করি, প্লাস ফেসবুকে যে পরিমাণ অ্যানালাইসিস দেওয়া হয় খেলা যোগের মাধ্যমে এবং আপনি অন্যান্য। কিন্তু টেনশনে আছেন? না, আমি আসলে টেনশনে নেই। তার আপনাকে কারণ ব্লক করে দিতে পারে। না 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 ওটা আসলে ধরেন যে কাবরেরা করে, কাবরেরা এবং অস্কার ব্রুজনো আর কি করেছিল যে আমাকে ফেসবুকে এবং লিঙ্কডইনে ব্লক করে দিয়েছিল। বাট ইন জেনারেল আপনার নর্মালি যারা আর কি ঠিক ক্রিটিসিজমটা নিতে পারে তারা আসলে এগুলোকে খুব একটা বেশি বড় কিছু মনে করে না। এবং আমার ধারণা থাকবে যে টমাস ডুলি সেরকমই ক্রিটিসিজম নেওয়ার মতন একজন কোচ হবেন এবং নিজেকে কনস্ট্রাকটিভ হিসেবে দেখবেন। এবং এর মাধ্যমে তিনি যেই বলছিল যে কালকে কিন্তু এটাও উনি বলছিল যে বাংলাদেশে হয়তো 10 লাখ কোচ আছে, কিন্তু এটা এক ধরনের ভালো যে সবার একটা ইন্টারেস্ট আছে ফুটবলের প্রতি। তো আশা করি এই ইন্টারেস্টের মাধ্যমে তিনিও আসলে আমাদের কালচারটা বুঝবে এবং সেভাবে করেই দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই, আপনি কালচারের কথা বলছিলেন, আমরা একদম শুরুর দিকে শুনছিলাম যখন বাংলাদেশ আসলে প্ল্যান করছিল যে তারা কোচ নিয়োগ দেবে, তখন অনেকেই বলছিলেন বা যারা ওই কমিটিতে ছিলেন তারা বলছিলেন যে এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং ফাইনালি এত ঘুরপাকের পর যে কোচকে পাওয়া গেল, দেখা গেল তিনি আসলে এশিয়াতে কাজ করার তার অভিজ্ঞতা আছে। এই কারণেই কি তাকে আনা হয়েছে? আমার মতে এটা একটা সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল তাকে সিলেকশন করার ক্ষেত্রে। আমি বলবো অন্যান্যদের চেয়ে। তার কারণটা হচ্ছে যে ফিলিপাইনকে তিনি যখন হাতে পেয়েছিলেন তখন ফিলিপাইন কখনো আর কি এএফসি এশিয়ান কাপের আর কি মূল পর্বে খেলেনি। তো সেরকম একটা দলকে ওইখানে নিয়ে যাওয়াটা এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্টের বিষয়। তার কারণ হচ্ছে যে অ্যাচিভমেন্টটা এই কারণে যে এশিয়ান যে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার বলেন, যা যেরকম ওয়েদার বলেন, তো এইরকম একটা ফ্যাক্টরের মধ্যে দিয়ে দেশটাকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়াটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেইখান থেকে আর আসলে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আমাদেরও এখন যদি অ্যাজ এ কান্ট্রি বলি, আমাদের কিন্তু ফার্স্ট স্টেপটা হচ্ছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলা। সো আমরা যদি এখনই বলি আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো, এটা আসলে খুব আনরিয়েলিস্টিক একটা ড্রিম হবে। তো এই কারণে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যদি আমাদের লক্ষ্য হয় তাহলে এমন একজন কোচকেই আমরা চাবো যে কিনা এএফসি এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে। সো আশা করি সেই হিসাবে আর কি বিএফএফ এটা একটা বড় একটা টিকমার্ক হিসেবে কাজ করেছে। আপনি যদি অন্যান্য কোচদের দেখেন কম্প্যারিজনে, যারা এসছে তারা হয়তো ওনার থেকে প্রোফাইলে আরও বেটার কোচ, কিন্তু তাদের ওই ব্যাপারটা কিন্তু আবার এর মধ্যে নেই যে কোনো একটা মানে লো র্যাঙ্কিং একটা নেশনকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা কিনা একটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য অনলি ফ্যাক্টর যেখানে কিনা উনি আগিয়ে গেছেন। ভক্তরা তো অনেক রেগে আছে, ডুলিকে চায় না। মানে ডুলি যেদিন পা রাখছেন সেদিনও খুব সম্ভবত তাকে নিয়ে অনেক মানববন্ধন বলি বা সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে অনেক বেশি ঝড়, যে ডুলিকে তারা কোনোভাবেই চায় না। $8,000 কোচ বাংলাদেশ এখন আর ডিজার্ভ করে না। মানে বাংলাদেশের ফুটবলের লেভেলটা ওই জায়গায় চলে গেছে যে তারা কোলম্যানকে চায়। আপনাকে যদি বলি, আসলে আপনি ক্যাটাগরাইজ যদি করতে বলি যে তিনি আসলে কেমন, মানে কেন ডুলিকে চায় না বলছে ভক্তরা আমি শুধু এটাই বলছি না যে এই ভক্তরা শুধুমাত্র আবেগ দিয়ে বিচার করছে, তারাও ফুটবলের যথার্থ আসলে খোঁজখবর রাখেন। তাহলে কেন আসলে ডুলিকে এত আন্ডাররেটেড করা হচ্ছে? ডুলিকে আন্ডাররেটেড করা হচ্ছে এটা আসলে ঠিক আমি প্রথমে ভক্তদের আসলে ওভাবে দোষ দিব না। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা সুন্দর একটা প্রসেসের মাধ্যমেই আর কি এবার কোচটা নিয়োগ হলো, যেটা কিনা আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কিন্তু এই প্রসেসটা যখন করার সময় কিছু ইনফরমেশন ম্যানেজমেন্ট, এটাকে আর কি ইংলিশে কর্পোরেট ভাষায় বলে ডাটা প্রোটেকশন, বা হচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট, এই জিনিসে কিছু ঘাটতি ছিল আমি বলবো। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, আপনার কাছে 300 সিভি এসছে, আপনি প্রসেসটা বলছেন যে 300 সিভি বা 270 সিভি থেকে আপনি 10 থেকে 12 জন হচ্ছে শর্ট লিস্ট করছেন। কিন্তু এই 10 থেকে 12 জন যে আপনি শর্ট লিস্ট করছেন, এটা প্রথমত যে আপনার মিডিয়াতে কখনো অ্যাডমিট করা উচিত হয়নি, এবং দ্বিতীয়ত এটাকে আপনার এতই গোপনীয়তা রাখা উচিত ছিল যে এই 12 জনের নাম কখনোই যাতে ফ্যান বা মিডিয়া বা ফ্যান গ্রুপ কোনোভাবেই কোনো জায়গায় যাতে না আসে। কারণ যখন শর্ট লিস্ট প্রসেসিংয়ে চলে যায় তখন যে জিনিসটা হয় যে ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউয়ের পরে নেগোসিয়েশন হয়। এইগুলাতে ক্ষেত্রে তখন যদি মিডিয়াতে অনেক বেশি সরব থাকে এবং মিডিয়াতে যদি অনেক বেশি আলোচনা থাকে, তখন যে জিনিসটা হয় যে
নেগোসিয়েশনের ক্ষেত্রে এখানে তখন এজেন্ট বা সেই কোচ সুবিধা নেওয়ার চেষ্টা করে। তো যখনই নামগুলো এসেছে তখনই আসলে কোলম্যানের এজেন্টের জন্য সুবিধা হয়ে গেছে, কারণ সে যখন দেখতে পেরেছে দেশ জুড়ে কোলম্যানকে নিয়ে এত বেশি ইন্টারেস্ট, তো কোলম্যানের এজেন্ট তো সেখানে আপনার দাম বাড়ানোর চেষ্টাই করবে। আপনি হয়তো ফিফার হয়তো এই এজেন্টের যে রেগুলেশন বা এগুলো নিয়ে হয়তো অনেক ক্লজ দেখাতে পারেন, কিন্তু ফুটবল ওয়ার্ল্ডে আপনার ধরেন যে এই যে নেগোসিয়েশনগুলো হয় এগুলো অনেকটা কাগজে লেখা থাকলেও অনেকটা হয় যে নিজেদের নেগোসিয়েশনের ভার্বাল এবং কমিউনিকেশনের মাধ্যমে। সো যেই ক্ষেত্রে এইখানেই আসলে প্রবলেমটা হয়ে গেছে যে বিএফএফ প্রথম থেকে শর্ট লিস্টের মধ্যে কারা আছে এই ইনফরমেশনগুলো বের হয়ে আসছিল। তো যার কারণে হয়েছে কি যে ফ্যানদের মধ্যে একটা প্রত্যাশা ক্রিয়েট হয়েছে এবং তারা এটা নিয়ে আন্দোলনও করেছে, এবং সেই জন্য এখন আমাদের থমাস ডুলির মতন কোচকেও মনে হচ্ছে যে খুবই হয়তো নিম্নমানের একজন কোচ, কিন্তু তার কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এত কম না। তার কিন্তু এক্সপিরিয়েন্স আপনি যদি দেখেন আমি বলবো যে বেশ ভালো এক্সপিরিয়েন্স, এবং প্লেইং লেভেলেও তার বেশ ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে। মানে ওয়ার্ল্ড কাপ খেলেছেন, USA দেশকে নেতৃত্ব দিয়েছেন, তাকে আমাদের পছন্দ হচ্ছে না। সো এটার কারণটা একটাই যে এই আপনি যদি শর্ট লিস্টের এই 12 জন বা 10 জন যারা ছিল তাদের নামটা যদি রিভিল না হতো, একেবারে যদি লাস্টে এসে বলা হতো যে হ্যাঁ আমরা ইনাকে সিলেক্ট করেছি, তাহলে এবং বিএফএফ এর পক্ষ থেকেও যদি মিডিয়াতে কখনো অ্যাডমিট না করা হতো যে শর্ট লিস্টে অ্যাকচুয়ালি কারা আছে, তাহলে জিনিসটা এত বেশি হতো না জলঘোলা। তো এখন যে জিনিসটা হলো যে মিডিয়াতে হয়তো বেশ কয়েকদিন অনেক হাইপ ছিল, কিন্তু এটার কারণে পরবর্তীতে হয়তো ভুগতে হচ্ছে বিএফএফকেই। এবং যার কারণে যেটা হচ্ছে যে এখন হয়তো আগে একটা কথার দাম ছিল তাবিদ ভাইয়ের, যে হ্যাঁ তাবিদ ভাই কথার প্রচুর দাম আছে, যে উনি যা বলে সেটাই হয়, কিন্তু এখন এইটার মাধ্যমে যেটা হলো যে ফ্যানরা একটু আশাহত হলো, এবং এর পরবর্তীতে হয়তো তাবিদ ভাইয়ের কিছু প্রমিস করলে হয়তো সেটা ফ্যানরা কিভাবে নিবে সেটা আমি আসলে এখন বলতে পারছি না। নিশ্চয়ই, কারণ আপনিও তো ভরসা করে বলেছিলেন যে তাবিদ ভাই যেহেতু ডেট দিয়েছে সেই ডেটে হ্যাঁ, আমরা আমিও কোচের নাম অনলাইনে বলেছিলাম, কারণ Right. উনি নরমালি যখন একটা ডেট দেয় একটা প্রমিস করে উনি এটা সবসময় ফুলফিল করে, কিন্তু এবারই প্রথম দেখলাম আর কি। কিন্তু বাফুফে তো একটা কাজ ঠিক মতো করতে পেরেছে, মানে যে একটা ড্রামার কথাও শোনা যাচ্ছে যে খুব কোচ নিয়োগ নিয়ে খুব ড্রামা, যে আপনি বললেন যে রিভিল হয়েছে বলেই এত বেশি কথা হয়েছে বা ডুলিকে এভাবে দেখা হচ্ছে, কিন্তু বাফুফে তো এটাও করেছে, ডুলিকেই যে নেবে সেটা কিন্তু বুঝতে দেয়নি, কোলম্যান করিয়ে তারপর শেষ পর্যন্ত ডুলিকে, তার মানে বাফুফে আগে থেকেই জানতো আসলে। হ্যাঁ, মানে আসলে কি প্রফেশনাল ফুটবলে আপনার কখনো একটা কোচ যদি নতুন কোনো অফার না পায় তাহলে একটা জায়গা থেকে সে কেন পদত্যাগ করবে, সে আসলে এখানে মানুষের মধ্যে সন্দেহের উদ্রেকটা তখন থেকেই আসলে তৈরি হয়, যে হঠাৎ করে যখন একজন কোচ তার মানে একটা সেট একটা চাকরি থেকে নিজেই পদত্যাগ দেয়, তো সেটা একমাত্র তখনই হয় যখন সে নতুন একটা অফার পাচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে আমাদের আসলে যদিও এখানে কোনো ম্যাটেরিয়ালাইজ কোনো ইনফরমেশন নেই, বাট আমরা এটা ক্যালকুলেশন করতেই পারি এখন কিন্তু জিনিসটা পুরো প্রমাণিত যে হ্যাঁ তখন আসলে সে ছেড়েছিল, কারণ সে হয়তো তখন একটা প্রি কন্ট্রাক্ট পেয়েছিল যে হ্যাঁ তোমাকে আমরা এটা অফার করছি, তো সে যখন এটা সাইন করছে সে সঙ্গে সঙ্গে পদত্যাগ করে সে তখন নিজে মেন্টালি প্রিপারেশন নেওয়া শুরু করেছে। তো আমার কথা হচ্ছে যে যদি সেটাই হয়ে থাকে তাহলে তো মাঝখানে এই পুরো ব্যাপারটা আসলে দরকার ছিল না, এটাতে হলো কি মানুষের আশা ভরসা বাড়লো। তাই আমি বললাম এই যে মাঝখানে যদি আমরা কেউই কোলম্যান বা আমরা রজারিও মিখেল এই ব্যাপারগুলো যদি আমরা কেউ না জানতাম, তাহলে কিন্তু এই পুরো প্রসেসটাতে মূলত থমাস ডুলি আমরা অনেক ভালো লেভেলে একটা কোচ পেয়েছে। সো এই ইনফরমেশন যখন আর কি একটা কোনো কোচ নেওয়ার প্রসেস হয়, আপনি দেখবেন যে হ্যাঁ হয়তো শর্ট লিস্ট ক্লাবের কাছে বা ফেডারেশনের কাছে থাকে, তারা কিন্তু শর্ট লিস্টটা কখনো রিভিল করে না, তারা বলে যে আমরা নিচ্ছি, কথাবার্তা চলছে। তো আমার মতে এইসব ক্ষেত্রে মানে শর্ট লিস্টের ক্ষেত্রে একটু গোপনীয়তা থাকা উচিত, খুবই মানে এটা একেবারে বেসিক সব জিনিসেরই। আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সেটা নিশ্চয়ই আমি সবাইকে বলে বেড়াবো না। তার বয়সটা কি কোনো ফ্যাক্ট? এখানে একটা ফ্যাক্টর আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে যখন কিন্তু আবার শর্ট লিস্টের প্রসেস চলছিল, বিভিন্ন বাফুফের যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিল তারা কিন্তু এসে বলছিল 50 থেকে 60-এর মধ্যে আমরা একটা কোচ খুঁজছি, এর থেকে বয়সী বেশি আমরা খুঁজবো না। সেই ক্ষেত্রে কিন্তু এখন আবার থমাস ডুলি 65 বছর বয়স, তো এই কারণে হয়তো আবার এখন মানুষজন বলতে পারে যে সেই সময় তো আপনি বললেন 65-র মধ্যে 60-এর মধ্যে হবে, তাহলে এখন কেন 65 হলো। তো এটাই যে ওই যে আমরা ছোটবেলায় একটা গল্প পেলে রাখাল বালকের গল্প, যে বাঘ আসছে বলে ইয়ে করতো। তো এখন যে জিনিসটা হবে যে মানুষের এখন একবার ভরসাটা হতে গেছে, এরপর আশা করি এটাই আসলে শুধরে নেওয়ার সময়। এরপরও যদি আবার ফ্যানদেরকে এভাবে করে একটা ইনফরমেশন দিয়ে আবার আরেকটা জিনিস করা হয়, হয়তো ফ্যানরা আবার ভরসা উঠে যাবে, যেরকম কাজী সালাউদ্দিনের সময় মানুষের ফুটবলের প্রতি ভরসা উঠে গেছিল, যেটা বলতো সেটা আসলে হতো না। কিন্তু যদি আসলে আপনার কাছ থেকেই জানতে চাই যে বয়সটা কি আসলে ম্যাটার করে কিনা? এখন বয়সটা ম্যাটার করার থেকে মানে এখন যে জিনিসটা হবে যে উনার যেই মেথডগুলো উনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, উনার একসাথে অনেক বেশি
সাপোর্টিং হ্যান্ড লাগবে। এখন এই সাপোর্টিং হ্যান্ডগুলো কিভাবে হবে সেটা আসলে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন উনি কি বাংলাদেশ থেকে নিবে নাকি উনি নিজের অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসবে, এইটা আসলে দেখতে হবে। কারণ এখন যেটা হচ্ছে যে এই উইন্ডোতে আমি যেটা বুঝলাম যে তিনি হচ্ছে শুধু কাজ করবে এবং সাথে সব লোকাল যারা কোচ এক্সিস্টিং আছে তারাই হয়তো কাজ করবে। তো এখন এই ক্ষেত্রে হয়তো এটা প্রথম উইন্ডো গেল, কিন্তু এখনই যদি আমরা আবার ওনাকে মূল্যায়ন করতে যাই এটাও আসলে ঠিক হবে না। আমার মতে আমাদের অ্যাটলিস্ট ওনাকে 6 মাসের মতন একটা সময় দেওয়া উচিত। এই 6 মাসের মধ্যে যে জিনিসটা হবে যে উনি যে 3-4টা উইন্ডো পাবে, এই 3-4টা উইন্ডোতে উনি স্কোয়াড কি সিলেক্ট করছে, উনি 11 কি মাঠে নামাচ্ছে, আবার খেলার মাঝখানে উনি কি চেঞ্জ করছে, এইগুলো দেখলেই বোঝা যাবে যে উনি অ্যাজ এ কোচ হিসেবে কেমন। সো এখন উনি কোনো কিছু সিলেক্ট করার আগে যদি আমরা বলি তাকে খারাপ কোচ, সেটাও আসলে এটা তার জন্য এটা ঠিক না। তাকে ঠিক হবে না। আর আমরা বয়সের কথা বলছি, কুরাসাওকে ফাইনালে তুলেছে 78 বছর বয়সী কোচ। সো এটা আসলে এটা আসলে ফ্যাক্টর না, মানে উনি আসলে ব্রেন দিয়ে চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের মতন জায়গায় কি আসলে কোচদেরকেও নিজে অনেক বেশি খাটতে হয় বিকজ অফ দি গায়ে গতরে খেটে এই টাকাটা নিতে হয় তাদেরকে। তিনি এই একটা কথা বলেছেন যে তার টার্গেট বাংলাদেশকে 150-র মধ্যে নেওয়া। তার প্রোফাইল দেখলে আমরা তাই বুঝি, সে যে দলগুলোকে কোচিং করিয়েছে তারা এরকমের মধ্যেই ছিল। এবং ফিলিপাইনকে যে তিনি এশিয়ান কাপে খেলিয়েছে আনবিটেন হয়ে, তিনি গায়ানাতে 4টা ম্যাচ খেলেছে, সেখানে তার দল আনবিটেন ছিল। মানে তার ট্র্যাক রেকর্ড খুব ভালোই বলা যায়। আপনার মনে হয় 150-র মধ্যে বাংলাদেশ আসতে পারবে তার টেনিয়রে? আপনি যদি মনে করেন সান মেরিনোর সাথে খেলবেন তাহলে আপনার 150-র মধ্যে আসবে না, কারণ সান মেরিনো নিজেরই 200-র উপরে। সো তাদের সাথে খেললে আপনার আর কি র্যাঙ্কিংটা খুব একটা বেশি বাড়বে না। আর র্যাঙ্কিংটা বেশি বাড়াতে গেলে আপনাকে এএফসি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে হবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলতে হবে, যেখানে কিনা সামনের উইন্ডোতে গুলোতে এরকম কোনো ম্যাচের সংখ্যা নেই এই বছরে। সো উনি হয়তো আবেগের বশবর্তী হয়ে, যেহেতু উনি আর কি প্রথমবারের মতো রিভিল হচ্ছে, উনি হয়তো 150-60 বলে ফেলেছে, আর সেটা বাংলাদেশে 1 বছরের মধ্যে যাওয়াটা খুবই আনরিয়েলিস্টিক হলে এটা অসম্ভব। মানে অনেক হাই লেভেলের কোনো র্যাঙ্কিং এর টিমকে হুট করে সেই দিয়ে ম্যাজিক হারিয়ে তিনি দেয়। জানেন কিনা? আপনি আমার সাথে বলছিলেন যে তার আরো অন্যান্য কাজ করারও দক্ষতা আছে ম্যাচ আয়োজনে, সেই জায়গা থেকে কি সম্ভব কিনা? বা আশা করি উনি হয়তো এরকম ভালো ভালো ওনার যে মানে একটা ওনার অ্যাফিলিয়েশন আছে হচ্ছে ইউএস এর ফেডারেশনের সাথে, ওনার অ্যাফিলিয়েশন আছে জার্মান ফুটবলের সাথে। ওনার একটা বেশ বড় একটা মানে ফুটবলের বাইরেও ওনার একটা পরিচিতি আছে এবং অনেক কানেকশন আছে। সো যে জিনিসটা হয় যে যখন আপনি কোনো মানে ছোট র্যাঙ্কিংয়ের দেশ থেকে আপনি কোনো বড় র্যাঙ্কিংয়ের দেশের সাথে খেলতে যাবেন, সেক্ষেত্রে কমিউনিকেশনের অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো উনি যদি তার কমিউনিকেশন এবং তার প্রেজেন্স এবং তার কানেকশন দিয়ে যদি বেশ ভালো ভালো কিছু টিমকে কনভিন্স করে বাংলাদেশের সাথে খেলতে রাজি করাতে পারে, সেইটা আমি বলবো যে বাংলাদেশের জন্য একদিক দিয়ে সুবিধা হবে। সো এটা উনি করতেই পারে, কারণ ওনার যেরকমভাবে বিভিন্ন দেশে তার এক্সপিরিয়েন্স আছে এবং কানেকশন আছে, হোপফুলি এটা আমাদের দিন শেষে বাংলাদেশের কাজেই আর কি লেগে যাবে। নিশ্চয়ই। আরেকটা ব্যাপার, আপনার সাথে আমার আগেই কথা হয়েছিল যখন ডুলির নামটা শোনা গেছিল যে ডুলি তার সাথে লোকাল এবং মানে তিনি লোকাল ফুটবলার এবং প্রবাসী ফুটবলারদের ম্যানেজ করতে সমস্যা হয়। এবং জিএফএফ থেকে একটা স্টেটমেন্টও পড়ছিলাম, সেখানে দেখা গেছিল যাতে টিম মিটিং হচ্ছিল সম্ভবত, তিনি লোকাল প্লেয়ারদেরকে ভার্বালি অ্যাবিউজ করেছেন। মানে এটা একটা অনেক বড় অ্যাকুজিশন। তো সেইরকম একজন কোচ, তার মানে তাকে এই ব্যাপারটা বেশ সামনে চলতে হবে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে তো আরো বেশি সামনে চলতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশে এখন যে জোয়ারটা এসেছে, সেই জোয়ারটা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় এবং দেশি বাংলাদেশি খেলোয়াড়। সো আগে হয়তো হলে এটা নিয়ে খুব একটা বেশি ফ্যাক্টর হতো না, কারণ বাংলাদেশ থেকে সবাই খেলছিল, কিন্তু এখন এটা একটা বড় ফ্যাক্টর। কারণ আপনি যদি দেখেন স্টার্টিং 11-এর হাফ অফ দি প্লেয়ার হচ্ছে প্রবাসী প্লেয়ার। তো এখন প্রবাসী প্লেয়ার এবং দেশি প্লেয়ার এই একটা ম্যানেজমেন্টেরও একটা কিন্তু ব্যাপার আছে। কারণ এখানে যারা লোকাল প্লেয়ার আছে তারাও হচ্ছে কালচারালি আর কি ওই ব্যাপারটা এত বেশি অ্যাডাপ্ট করতে পারবে না। আবার যারা প্রবাসী আছে তারাও আর কি বাংলাদেশের কালচারে গ্রামে গঞ্জে কীভাবে মানুষ চলে সেটা তাদের জন্য অ্যাডাপ্ট করাটা একটু ডিফিকাল্ট। তো সেই ফ্যাক্টর থেকে আর কি আসলে এই দুইটার ব্যালেন্স কীভাবে করবে অ্যাজ এ কোচ, তার এটা করতে হবে। এখন ওনার আগে এরকম বেশ কিছু জায়গায় রিপোর্ট দেখেছি, এখন উনি যদি ওখান থেকে লার্নিংটা নিয়ে এবার যদি জিনিসটাকে প্রপারলি ম্যানেজ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু যদি এটা আবার হিতে বিপরীত হয় তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা নেগেটিভ একটা সাইড চলে আসবে, যেটা ম্যানেজ করতে ওনার আসলে কষ্ট হবে। নিশ্চয়ই। ওনার যেটা দেখা গেছিল যে উনি খুব সম্ভবত লোকাল প্লেয়ারদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, এটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। এখন আসলে প্রবাসী প্লেয়ার আমাদের আসলে কোয়ালিটিটা অবভিয়াসলি একটু ফ্যাক্টর একটু বেটার আমি বলবো, কারণ তারা ছোটবেলা থেকে সেরকম ভাবে আর কি ট্রেনিং পেয়ে এসছে। সো এখন আসলে আমাদেরকে যদি ভালো পারফরমেন্স বের করতে হয়, আমাদের
নট অনলি লোকাল প্লেয়ারদেরকে সাপোর্ট দিতে হবে, কিন্তু আমাদের যে প্রবাসী প্লেয়ারদের আছে তাদেরকেও সেরকমভাবেই সাপোর্ট দিতে হবে যারা যাতে কমফোর্টেবল ফিল করে নিজেদেরকে এক্সপ্রেস করতে। সো এবং সবাই যাতে একসাথে মিলে একটা দল হিসেবে খেলে। আমরা যদি সবসময় শুধু প্রবাসী দেশি এভাবে করতে থাকি তাহলে হবে কি বাংলাদেশ একটা দেশ হিসেবে খেলা ভুলে যাবে এবং সেখানে দেখা যাবে যে আমাদেরই পারফরমেন্স দিন শেষে খারাপ হয়ে যাচ্ছে। সো এখানে আসলে কম্বিনেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা ওনাকে করতে হবে। নিশ্চয়ই, সেটা আমরা দেখেছি যে হামজা, সমিত, শোভা, মৃদুলরা আসার পরেও বাংলাদেশের কিন্তু আলটিমেটলি রেজাল্টের কোনো পরিবর্তন আসেনি। সো সেটার প্রভাবটা আসলে পড়তে হবে। এবং সব থেকে বড় কথা, ডুলিকে নিয়ে যে কথা হচ্ছে যে তিনি সিন্ডিকেটের কোচ, এই অপবাদ থেকে তাকে আসলে নিজেকে দূরেই রাখতে হবে এবং যে 6 মাস দেওয়া উচিত। রাইট, সময় নিশ্চয়ই তিনি সেটা ডিজার্ভ করেন, নতুন একটা জায়গায় আসবেন। তবে তিনি যে তার অ্যাম্বিশনের কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে, সেটা যদি সত্যি হয় নিঃসন্দেহে দুর্দান্ত হবে। আর আমরা প্রত্যাশা করি যে দুর্দান্তভাবে তিনি তার ক্যারিয়ারটা শুরু করুক। আর না করলে আপনি তো আছেনই, স্ট্যাটাস লিখে দিবেন তার বিরুদ্ধে, নিশ্চয়ই আমরা অনেক বেশি আলোচনা করব। সাহেব অসংখ্য ধন্যবাদ। জি, আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে খেলাযোগের মাধ্যমে বলতে চাই যে কাবরেরার অধ্যায় শেষ, এবং কাবরেরার এই অধ্যায় শেষ করার জন্য আমরা অনেকেই একসাথে প্রতিবাদ করেছিলাম এবং এই প্রতিবাদে হয়তো আমাদেরকে কারো কিছু হারাতে হয়নি, শুধুমাত্র একজন মানুষকে হারাতে হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হাসান ভূঁইয়া শাহিন। তিনি ন্যাশনাল টিমস কমিটির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমার কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু কাবরেরার অধ্যায় শেষ, নতুন কোচ এসছে, তাকে যেন আবার এই কমিটিতে আবার নিয়ে আসা হয়। এটার জন্য যারা আসলে আছেন এই দায়িত্বে তারা নিশ্চয়ই এটা আপনার এই রিভিউটা তারা আসলে দেখবে নিশ্চয়ই। আবারও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে। আমাদের সাথে এই আলোচনা ছিলেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শাহেক। সময়